হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? যে ভিডিওটা কন্টিনিউ করেছিলি সেটাই করে যাচ্ছি। তো যে আমরা প্রয়াগে গিয়েছিলাম, তারপরের জার্নি ছিল এই জওহরলাল নেহরুর বাসভবন দর্শন। আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে টিকিট আসলো, তারপরে দিল, সেই মতো আমরা ভেতরে প্রবেশ করলাম। চারিদিকে বাগান আর বাগান, ফুলের গোলাপ ফুল ভর্তি, উনি ভালোবাসতেন। উনি যখন জীবিত ছিলেন তখন এই বাসভবনেই থাকতেন। আর এত সুন্দর চারিদিকে বাগান আর বাগান, বিশেষ করে গোলাপ ফুল চারিদিকে। এখানে না আসলে এলাহাবাদের বিখ্যাত স্থানটা আমাদের দেখাই হতো না। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা, গোলাপ ফুল সব ভর্তি। এই আর এত সুন্দর স্থানে আসলে ছবি না তুলতে পারাই যায় না। তা আমি খালি বলছিলাম, কেউ যদি আমাদের দুজনের ছবি তুলে দেয়। আরে দেখো, একটা কাঠবিড়াল এখানে বসেছিল, কি সুন্দর, আবার ওদিকে চলে গেল। আর চারিদিকে ফুল, বিশেষ করে গোলাপ ফুল চারিদিকে, ডালিয়া, চোখ ভরে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। ওনার ব্যবহৃত খাট, তারপরে পোশাক, তারপরে যে ইজি চেয়ারে উনি বসে, বুক টেবিলে বসে পড়তেন, সে সমস্ত কিছু রয়েছে। আমাদের বেলুড়ে যেমন রয়েছে না বিবেকানন্দ, সেরকমই উনি এখানে থাকতেন। তো ওনার অনেক স্মৃতি জড়িত রয়েছে। তারপরে ওনার অনেক পরিচিত মানে বইপত্র, যিনি যে সমস্ত বই পড়তেন বা লিখেও ছিলেন, সে সমস্ত বইও রাখা আছে। এখন 4:30 বাজে, চলো এখন আমরা খাইনি, এবার বাসে গিয়ে তারপরে খাবো। কি সুন্দর ফুল দেখো, চারিদিকে ভর্তি হয়ে আছে। ওনার ব্যবহৃত জিনিসগুলো দেখবার মতো, চোখ সার্থক করে নিচ্ছি। কি সুন্দর সুন্দর দেখো ছবিগুলো, অনেক পুরনো দিনের সমস্ত ছবি ফ্রেমে বাঁধানো রয়েছে। আর এখানে একটি বাচ্চা মেয়ে গিয়েছিল, ও আমাদের সঙ্গে ছবি তুলবে বলে কি যে করছিল দেখো, এই দেখো ছুটে যাচ্ছে। ভ্রমণে এসে আমি বুঝতে পেরেছি, প্রত্যেকটা জিনিস দেখবার মতো একটা সময় থাকা দরকার। এলাহাবাদে দেখার সময় যদি থাকতো, মোটামুটি 2-3 দিন তো রাখবেই। এই ভালো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ইসলামিক অনেক হিস্ট্রি রয়েছে। কিন্তু আমাদের এই প্যাকেজটা ছিল এই একটুখানি, তাও তো একটা জায়গায় যাওয়া হয়নি। ওই যে প্রয়াগে গিয়েছিলাম না, প্রয়াগে ওই যে নৌকো বিহার করতে গিয়ে পুরো 2.5 ঘন্টা সময় লেগেছে। ওখানেই এতটা সময় লেগেছে, সামনেই একটুখানি হাঁটলেই ছিল হনুমান মন্দির, যেটা বিখ্যাত আর এশিয়ার মধ্যে শায়িত হনুমান মন্দির। সেই মন্দিরটা যাওয়া হয়নি, কি আর করব, এই একটা জায়গায় যাওয়া হলো না। জওহরলাল নেহরু মিউজিয়াম দেখে আমরা গিয়েছিলাম একটা মা কালীর মন্দিরে, জাগ্রত খুব ওখানকার। তারপরে আমরা এখন যাচ্ছি বিন্ধ্য পর্বতের দিকে, বিন্ধ্যবাসিনীকে দেখতে, মানে বিন্ধ্যবাসিনী দুর্গা। এরা সতীর 51 পীঠের মধ্যে একটা, খুবই জাগ্রত আর খুব পরিচিত। দেখো এখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি,
আর কি সুন্দর সব, যেমন বসে না দক্ষিণেশ্বর কালীঘাটে পরপর সব দোকান, সেই রকমভাবে সব শাড়ি দিয়ে দোকান রয়েছে। এখন 8টা বাজে চললো, এখন আমরা বিন্ধ্যবাসিনী মন্দিরের দিকে যাচ্ছি। আর এই তো এলাম, প্রচণ্ড টায়ার্ড আমরা, আমাদের একদম ইচ্ছা হচ্ছে না, কিন্তু কি করব, একটু না দেখলে নয়, ওই জন্য এলাম বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির। আমরা মাকে একটুখানি এক মুঠ মানে জানলা দিয়ে দর্শন করলাম, সাইড দিয়ে খুব ভিড় হয়েছিল, তো আমরা পুজো দিইনি, তো মাকে একটু দর্শন করে দক্ষিণা দিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, মন্দিরটা ভীষণ সুন্দর ছিল, চারিদিকে কারুকার্যময় আর এত সুন্দর। এই মন্দিরের আদলে অনেক প্যান্ডেল হয়েছে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। আমরা খুবই টায়ার্ড ছিলাম, খালি মনে হচ্ছিল কখন হোটেলে গিয়ে পৌঁছোই। হোটেলে গিয়ে পৌঁছতে পৌঁছতে পুরো 11টা বেজিয়ে গিয়েছিল। এটা হচ্ছে নেক্সট দিন। রেডি হয়ে গেছি, এবার রওনা হব। আজকে আমাদের যাত্রার সেকেন্ড দিনে আমি রওনা হয়েছি, এখন 10টা বাজতে চললো। কালকে এত রাত্রেবেলা ফিরেছি, সব টায়ার্ড হয়ে গেছি, তারপরে তো ভিডিওটা তোমাদের দেখানো হয়নি। কতক্ষণ ঘন্টা ছিল বাবা? পুরো সারা 12 ঘন্টারও বেশি বাসে মানে কোমর পিঠ সব ব্যথা, তারপরে পাও পুরো ব্যথা হয়ে আছে, সেজন্য আর তোমাদের সঙ্গে সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি। আজকে সকাল থেকে শুরু করে দিলাম, আজকে যাব, আজকে একটু রিল্যাক্সে ঘোরার মনে হচ্ছে হবে। কালকের মতো 12 ঘন্টার উপরে আর বাসে মনে থাকতে হবে না, আশা করছি। তো চলো, টিফিন খাওয়া হয়ে গেছে, পুরি করেছিল, চলে যাই। বাবা কি বলছে, পুরি, তারপরে মটর ঘুগনি আর জিলিপি, এই যে আজকে ব্রেকফাস্ট করা হয়েছে। বাবা এই হলুদ পাঞ্জাবিটা পরেছে, মোজা পরছে, আমার কর্তা হচ্ছে ওইখানে ঘোরাঘুরি করছে, আসবে সব একসঙ্গে যাবো। কেমন লাগছে? ভাল লাগছে? এই শাড়িটা পরেছি, এখন ভাবছি শাড়ি না পরে মানে চুড়িদার আনলে কটা ভালো হতো, সবাই চুড়িদার পরে যাচ্ছে, আমি শাড়ি নিয়ে এসেছি যখন পরতে তো হবে, ওই জন্য পরলাম। তখন আমি এই কথা বলছিলাম বটে, কিন্তু শাড়িটা পরে আমাকে একদম আলাদা লাগছিল, সবার থেকে একদম আলাদা, আর বেশ ভালোও লাগছিল। এখন এডিট করতে গিয়ে দেখছি বেশ সুন্দর লাগছিল, এরকমভাবে কোনদিন সাজিয়ে বেরোবার জন্য আমরা শেষ প্রস্তুতি নিচ্ছিলাম। আর আর বেরোতে একটু দেরি করেছিলাম, কারণ টিফিনটা করে এখান থেকে আমরা সব রওনা হয়েছিলাম। ওদিকে তাকিয়ে আছো কেন? আমরা এখন নাম জানি না, যাচ্ছি গন্তব্যস্থলের দিকে। এখানে বসে আছে দুই বোন, তো সান্ডার যাবো তো আগে, প্রথমে রামনগর ফোর্টে যাবো, আর পর আমাদের সব আসছে, টোটো রিক্সা। বাবুন আসছে, ও চিন্তা করতে হবে। রামফোর্ট যাব বলেছিলাম, কিন্তু রামফোর্টে প্রথম দিকে আমরা যাইনি, আমরা গিয়েছিলাম বৌদ্ধ সাঁচি স্তূপের দিকে। তো ওটাই রাস্তার প্রথমে পড়ে, আবার রামফোর্ট দুর্গ 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, সেটা একটা চাপের। তো আগে এই সারনাথটা না দেখলে একটা কি মানে বিশাল একটা আমাদের ক্ষতি হয়ে যেত। তখন সারনাথে চলে এসেছি, আর এখানে একজন ডগি কি সুন্দর শুয়ে আছে দেখো, ওদেরকেই দেখবার মতো। আমি তো ওখানে ওদেরকে আগে প্রথমে ক্যাপচার করি। এরা হচ্ছে দুই ভাই ওই জন্য ভাই একটা সপ্তাহটা মিথ্যে দাদা। ওইটা ছিল ওখানকার গাইড, তো ওনার সঙ্গে পরিচয় হচ্ছিল। গাইডটা ছিল খুবই ভালো, আর কথাগুলো এত সুন্দরভাবে বলছিল। তো ওনার কোনো এমনি ডিমান্ড ছিল না, বলছে যে যেরকম খুশি যদি খুশি হয় সেরকমভাবে দেবে। তো এই দেখো একটা নতুন এক্সাইটমেন্ট, বুদ্ধদেবের সারনাথ দেখার সুযোগটা পেলাম। তো আর গিয়ে দেখি মানে স্তম্ভিত হয়ে গেছে। ছিল 80 ফুট 9 ইঞ্চি, এত বড় লম্বা, আমাদেরকে সব
ক্ষুদ্র লাগছিল তার মাঝে, হচ্ছে বেশি ভালো লাগছিল। বাইরে এইটাই যে শোভাবর্ধন করছিল পুরো জায়গাটা। আর এখানে শালুক ফুল প্রচুর হয়ে আছে। বৌদ্ধ ধর্মগ্রন্থে কথিত আছে বুদ্ধদেব 80 বছর বেঁচে ছিলেন, আর 9 মাস হচ্ছে মার গর্ভে ছিলেন বলে সেরকম অনুযায়ী এই বড় মূর্তিটা তৈরি করা হয়েছে। উনি কথাগুলো এত সুন্দরভাবে বলেছেন, তোমাদেরও ভালো লাগবে, সেজন্য আর কাটিনি। দেখো কথাগুলো এত সুন্দর, আর অনেক কিছু জানলাম ওনার কাছ থেকে। কথাগুলো তোমরা শোনো, তোমাদেরও খুব ভালো লাগবে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই শুনছিলাম ওনার কথা। ये भी रेड सैंडस्टोन है, लाल बालू वाला पत्थर, लेकिन सारे मूर्ति के ऊपर गोल्ड कलर का पॉलिश किया है। चारों मूर्ति और चारों रूप अलग अलग है। वो पीछे वाला बड़ा मूर्ति जो देख रहा है 2600 साल पहले बुद्ध गया में औसत गाछ के नीचे वो सिद्धि लाभ करने के रूप में बैठा हुआ है, मेडिटेशन कर रहे हैं, विपස්සना कर रहे हैं ऊपर वाला। और ये किनारे मूर्ति जो देख रहे हैं ये हाथ पर हाथ ऐसा पकड़ा हुआ है और पैर को ऐसा मोड़ के बैठा है। इस आसन को बोलते हैं पद्मय आसन। ये पद्मय आसन के रूप में ही 2600 साल पहले इसी जगह पर भगवान बुद्ध ने बौद्ध धर्म का प्रचार प्रसार किया था। फर्स्ट आसन बंद है और भगवान बुद्ध आराम से बैठे हैं। इस आसन को बोलते हैं अभय मुद्रा। अभय मुद्रा का मतलब क्या है? डर नहीं, भाव नहीं, सोच नहीं, विचार नहीं, ऊपर नहीं, नीचे नहीं, बुढ़ा हो, जवान हो, लड़का हो या लड़की हो, कोई भी इनके पास जाता था तो ये अभय मुद्रा में आशीर्वाद दे रहे हैं, ब्लेसिंग कर रहे हैं। वो किनारे छोटा मूर्ति है और छोटी मूर्ति के नीचे वो 3 लाइन का मंत्र है। वो मंत्र में क्या है? पाली भाषा। पाली भाषा पहले भारत में कहाँ पढ़ाता था? नालंदा यूनिवर्सिटी और तक्षशिला यूनिवर्सिटी। तक्षशिला तो पाकिस्तान में चला गया बंटवारे में, लेकिन नालंदा यूनिवर्सिटी में अभी भी पाली भाषा पढ़ाया जाता है। वो पाली भाषा में मंत्र क्या है? बुद्धम शरणम गच्छामि, धम्मम शरणम गच्छामि, संघम शरणम गच्छामि। इसका मतलब ये होता है मैं बुद्ध की शरण में जाता हूँ, मैं धर्म की शरण में जाता हूँ, मैं संघ की शरण में। संघ में एकता होता है, संस्था होता है, यूनिटी होता है। और ये सामने औसत गाछ का जो ये पेड़ देख रहा है, ये तीसरा वाला पेड़ है। असली वाला तो बुद्ध गया में है जहाँ उनको सिद्धि लाभ किया, और दूसरा वाला पेड़ कहाँ है? सम्राट अशोक का बेटा और बेटी, सन एंड डॉटर, उसका नाम था संघमित्रा और महेंद्रा। वो बुद्ध गया से छोटा सा पेड़ ले जाके श्रीलंका कोलंबो में एक जगह का नाम है अनुराधापुरम, उस पेड़ को श्रीलंका वालों लोग को कब लगाया? ये ब्रिटिश टाइम में 1930 में। वो लगाने वाला कौन था? वो थाईलैंड के धर्म गुरु ने बुद्ध गया से लाकर इधर में लगाया। इसे हिंदू भी पूजा करता है, बौद्ध भी पूजा करता है। हिंदू लोग तो मन्नत मानते हैं, मन्नत पूरा होता है तो फल फूल मिठाई अगरबत्ती धूपबत्ती और पेड़ के किनारे किनारे कपड़ा और धागा बांधा जाता है, मेमोरी के लिए, यादगार के लिए। मेरे हाथ में 2 पीपल का पत्ती है सूखा वाला। वाराणसी, वाराणसी का मतलब क्या है? टूरिस्ट हब है, दुनिया के लोग आ रहे हैं। वाह मीन्स हिमालय, हिमालय से जो गंगा बहती है वो वरुणा नदी से होते हुए वो 80 रिवर से जाके ज्वाइंट होता है, इसलिए बोलते हैं वाराणसी। तो ये काशी का नाम बदल किया चीज चाहिए, और सारंगनाथ का नाम अभी सारंग। आइए आगे পুরো জায়গাটা উনি ব্যাখ্যা করছিলেন। এই জায়গাটাও গেলাম, এই জায়গাটার মাহাত্ম্যগুলো ব্যাখ্যা করছিলেন। এই যে বৌদ্ধ মন্দিরটা আছে, এটা থাইল্যান্ডের রাজা তৈরি করেছিলেন। তো থাইল্যান্ড হচ্ছে প্রধান যে কার্যালয় বৌদ্ধদের যেটা। তো ওই রাজা এখানে আসেন বুদ্ধ পূর্ণিমার সময়। আর এই মন্দিরের তলায় বিশাল একটা বড় হলঘর আছে, মানে পাতাল বলা যায়। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা এই বৌদ্ধ পূর্ণিমায় এসে সাধকরা হচ্ছে এখানে তপস্যা করে। তো সেখানে সাধারণ মানুষ যেতে পারে না, সেটা পুরো তালা দেওয়া আছে, শুধুমাত্র ভেতরের লোক ছাড়া, সেটাই বলছিল। আর এই দেখো সোনার সব মূর্তি, বৌদ্ধ মূর্তিরা, এরা থাইল্যান্ডের রাজারা সব এগুলো নির্মাণ করেছেন। থাইল্যান্ড থেকে আসেন আর এই মূর্তিগুলো সব পাঠান। এই সমস্ত দেখে কি ভালো লাগছিল। বুদ্ধদেব এখানে এসেছিলেন ধর্মপ্রচারের জন্য, আর এইখানে পুরো জঙ্গল ছিল, এখন নয় মন্দির হয়েছে ওনার স্মরণে। তো থাইল্যান্ডের রাজারা না হলে এটা হতো না। बुद्ध गया के जंगल में बरसात के दिन में भगवान बुद्ध
जंगल में मेडिटेशन कर रहे थे, उसी पीरियड में ये 5 मणि वाले नाग इनके सर के ऊपर फन को फैला के इनकी रक्षा के लिए धूप और बरसात और जाड़े से बचाने के लिए ये पंचमणि नाग बुदा है। जब आप कभी बुद्ध गया जाइए तो यहाँ पानी का पोखरा है और पोखरे के बीच में पंचमणि नाग बुदा असली वाला मूर्ति वहाँ है। এখানে অশোক চক্র রয়েছে, এটা 4টি মূর্তি রয়েছে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে একই রকম লাগে, সেটাই আর কি সুন্দর। দেখো পঞ্চমুনি মানে এই যে বুদ্ধদেবের যে মূর্তিটা রয়েছে, এটা হচ্ছে ওই সত্য ঘটনাটা উনি বললেন। সাপ বেষ্টিত করে রেখেছিল বুদ্ধদেবকে যখন তিনি তপস্যা করছিলেন, সেই সূত্রে এই এই মূর্তিটা করা। তারপরে আমরা টিকিট কেটে এই ভেতরের দিকে ঢুকলাম। এখানে হচ্ছে যে সাঁচি স্তূপটা সারনাথে, যেখানে বুদ্ধদেব তার শিষ্যদের মানে দীক্ষা দিয়েছিলেন, সেই সূত্রে করা, অনেকটা নালন্দা টাইপের। নালন্দা তো এর আগে আমি গেছি, পুরো এইরকম টাইপের, আর এত সুন্দর লাগছিল। বুদ্ধদেব যে ধর্মপ্রচার করেছিলেন বৌদ্ধ, সেটা বিশেষ জনপ্রিয় হয়েছিল সম্রাট অশোকের হাত ধরে। সম্রাট অশোকই এই সমস্ত প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন আমরা দেখছি, ওনার সময় তিনি এটাকে আরও বিস্তার লাভের জন্য ছড়িয়ে দিয়েছিলেন সারা ভারতবর্ষে। সারনাথে তো রয়েছে এই নিদর্শন, রয়েছে রাজগীরে রয়েছে বুদ্ধদেবের অনেক নিদর্শন পাওয়া যায়। নালন্দা, তারপরে সে সমস্ত বৌদ্ধ ভিক্ষুকদের তিনি শিক্ষা দিয়েছিলেন। আর সব থেকে বড় আছে বুদ্ধগয়াতে। আর থাইল্যান্ডে তো ওইখানটা বুদ্ধদেবের কি বলবো, ওইখানটা হচ্ছে মেন জায়গা। থাইল্যান্ডের রাজারাই এই সমস্ত মূর্তি টুর্তি এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন এখন বর্তমানে। সারনাথের স্তূপ ওইদিকে সব করা, বুদ্ধদেব এখানে শিক্ষা দিত। অনেকদিন পরে সারনাথ স্তূপ এমন একটা জায়গায় এলাম, কি সুন্দর লাগছে, সত্যি তাই। গাছ গাছালি ভর্তি, সামনে বৌদ্ধদেবের মন্দির। হ্যাঁ, সত্যি সুন্দর। চারিধারটা এত সুন্দর, আর রোদ্দুর তো উঠেছিল কিন্তু এত হাওয়া দিচ্ছিল, কষ্টটা অতটা কি মনে হচ্ছিল না। আর এত ভাল লাগছিল, চারিদিকে সবুজ আর সবুজ, খুঁটি খুঁটি সমস্ত সৌন্দর্য আমি দেখছিলাম। ভিডিও কন্টিনিউ করলে না ওই সৌন্দর্যটা দেখার থেকে চোখ এড়িয়ে যায়। তো এইরকম আমি হাঁটছি, আমার বর হচ্ছে পেছন থেকে আমাকে ক্যামেরা করছে, বাবা মাও এগিয়ে যাচ্ছে, আমি ওদের কটা ছবি তুললাম। তো এই যে পরিবেশটা, ছবি তোলার মতনই পরিবেশ, প্রচুর ফরেনার ভর্তি, বিদেশিরা এত জানার আগ্রহ এই আমাদের এই বুদ্ধদেবের এই বৌদ্ধ নিদর্শন দেখার জন্য। সবাই এখানে দেখো লাইন দিয়ে রয়েছে। বাইরে বেরিয়ে এসে দেখলাম দেখো কত বৌদ্ধ ক্যাম্প, কোনো একটা সংস্থা কোনো একটা ধর্ম সংস্থান থেকে সমস্ত সবাই এখানে লাইন দিয়েছে দেখার জন্য, এত ভালো লাগছে। আর এই দেখো বাইরে বেরিয়ে দেখি একটা নিম গাছ থেকে 4টে গুড়ি বেরিয়েছে। এই নিদর্শনটা তো আমার বর আবিষ্কার করেছে। বাইরে বেরিয়ে যখন আমরা গিফটের অনেকগুলো জিনিস দেখছিলাম, তো এইটা ও বলো দেখো ওই একটা নিম গাছ থেকে 4টে গুড়ি বেরিয়েছে। অত পুরনো গাছ, বুঝতে পারছো, 500-600 বছর আগেকার পুরনো গাছ। তো বন্ধুরা,
ভিডিওটা এখন এই পর্যন্ত রাখছি। আবার তারপরে আমরা গিয়েছিলাম রামফোর্ট দুর্গ। পরবর্তী ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো চললাম বন্ধুরা, রাখছি এখনকার মতো, টাটা।